পর্ব ৫। আজ রাতেই ডাক আসবে। সন্ধ্যা নামতেই গ্রামে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। চারদিকে কুয়াশা যেন আগেভাগেই নেমে এসেছে, যেন রাত তাড়াহুড়ো করে এগিয়ে আসছে কারোর আদেশে। সবাই জানে আজকের রাত অভিশপ্ত। রাজুকে মন্দিরে রাখা হয়েছে। সারা দিন ধরে পুরোহিত ঋষিকেশ মন্ত্র জপ করেছেন। চারদিকে লাল সুতোর ৫ ভাঁজে সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। রাজুর পাশে বসে আছে বাপল আর মিথুন, মুখে দুশ্চিন্তা, চোখে ভয়। রাজু বলছিল, আমি ভয় পাচ্ছি, খুব ভয় লাগছে, ওরা বাঁচবে না, আমাকে নেবে। বাপন জোরে বলল, আমরা কি তবে শুধু বসে থাকব, কিছুই করব না? আমাদের বন্ধুদের একজন মরে গেছে, এখন কি রাজুকে দেব? ঋষিকেশ শান্তভাবে বললেন, এটা মৃত্যু নয়, এটা অধিকার। পুকুর যার রক্ত চেনে তাকে ডাকবে। জোর করে আটকালে ওর আক্রোশ আরও ভয়ঙ্কর হবে। কিন্তু রাজুকে রক্ষা করার একটা উপায় আছে। বাসন্তীর সত্য জানতে হবে। তার আত্মা কোনো সন্তুষ্টি না পাওয়া পর্যন্ত থামবে না। এরপর পুরোহিত ব্যাগ থেকে একটি পুরনো তামার তাবিজ বের করলেন। তাবিজটির মাঝখানে অদ্ভুত অক্ষর, গ্রামে কেউ তা পড়তে পারে না। ঋষিকেশ বললেন, এই তাবিজ একটাই উদ্দেশ্যে তৈরি, অতৃপ্ত আত্মাকে সাময়িকভাবে মানুষের থেকে দূরে রাখতে। কিন্তু এর শক্তি মাত্র এক রাত, তারপর কিছু করতে পারব না। রাজুর গলায় তাবিজ পরিয়ে দেওয়া হলো। তারপর সবাই আলো নিভিয়ে বসে রইল। রাত ঘনিয়ে এলে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। গ্রাম জুড়ে বাতাস থেমে গেল, কুকুরের ডাক বন্ধ হয়ে গেল, চাঁদের আলো হঠাৎ ম্লান হয়ে এলো, আর দূর থেকে অস্পষ্ট ঢেউয়ের শব্দ শোনা গেল, জলের শব্দ, পুকুরের শব্দ। বাপন কেঁপে উঠল। পুকুর এত দূর থেকেও কেমন যেন ডাকছে। ঋষিকেশ কড়াকড়ি স্বরে বললেন, চুপ করে থাকো, কেউ কোনো শব্দ করবে না। রাজু চোখ বন্ধ করে কান চেপে ধরল, কিন্তু তবু কানে শব্দ ঢুকে আসলো, জলে আয়, জলে আয়। শব্দ যেন তার কান নয়, তার মাথার ভেতর থেকে আসছে। হঠাৎ দেখা গেল রাজুর ঠোঁট কাঁপছে। সে বুঝি অবচেতনেই বলতে চাইছে, জলে যাই। বাপন রাজুর হাত শক্ত করে ধরে চিৎকার করে উঠল, না, শুনবি না, শোনার চেষ্টা করিস না। ঋষিকেশ দ্রুত মন্ত্র শুরু করলেন। রাজুর দেহ আবার শান্ত হল, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য মাত্র। পরের মুহূর্তেই মন্দিরের বাইরে জমাট নীরবতায় কারোর পায়ের শব্দ শোনা গেল, কারোর ধীর ভারী টেনে হাঁটার মতো শব্দ, সাথে টপটপ জলের শব্দ, যেন শরীর থেকে জল ঝরছে। সবাই শিউরে উঠল। বাপন স্তব্ধ কণ্ঠে বলল, এই শব্দটা তো মানুষের নয়। মিথুন বলল, এটা এটা সৌম্য হতে পারে। পায়ের শব্দ থামল, দরজার একদম সামনে। এরপর ধাক্কা, আরেকটা ধাক্কা। ধাক্কা জোরালো হয়ে উঠতে লাগল, যেন কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। ঋষিকেশ গম্ভীর কণ্ঠে চিৎকার করলেন, দরজা খুলবে না, কেউ কোনো অবস্থাতেই তাকাবে না, চোখ রেখো নিচের দিকে। কিন্তু ধাক্কার সাথে সাথে শোনা গেল সৌম্যের পরিচিত কণ্ঠ, রাজু, দরজা খোল, আমি এসেছি। বন্ধু, আমি একা আছি, বাইরে খুব ঠান্ডা, আমাকে ঢুকতে দে। রাজু পুরো শরীরে কেঁপে উঠল, তার চোখ ভিজে উঠল। এটা সৌম্য, এর কণ্ঠ, এর কণ্ঠটাই। ঋষিকেশ কঠিন স্বরে বললেন, ও সৌম্য নয়, ওর মতো কণ্ঠ ব্যবহার করছে তোমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। বাপন রাজুকে জড়িয়ে ধরে বলল, তুই দরজা খুলবি না, তুই ওর ডাক শুনবি না। দরজায় ধাক্কা আরও তীব্র হল। কাঠের ফাঁকে দেখা গেল গা ছিনা জল ধীরে ধীরে ভেতরে ঢুকছে। হঠাৎ সৌম্যের কণ্ঠ বদলে গেল, নরম কান্নার গলা থেকে ভয়াল গর্জনে রূপ নিল, রাজু, আজই আমি তোমাকে নিয়ে যাব, তোর রক্ত, তোর বংশ শেষ হবেই। দরজা হঠাৎ ভেঙে গেল, কিন্তু কেউ ভেতরে ঢুকল না। দরজায় দাঁড়িয়ে আছে বুঝা যায় না এমন একটি ছায়া। তার চোখ নেই, মুখ নেই, কিন্তু কোথাও থেকে কালো জল ঝরছে। আর তার পিছনেই অস্পষ্ট সৌম্য, চোখ ফাঁকা, শরীর নীলচে, ঠোঁটে মৃত্যুর হাসি। রাজু ভয়ে ভেঙে পড়বে। ঠিক তখন তাবিজটি উজ্জ্বল আলো দিতে শুরু করল। ছায়া যেন পিছিয়ে গেল, সৌম্য যন্ত্রণায় চিৎকার করে উঠল। তারা অন্ধকারে মিলিয়ে গেল, আর রাত আবার নিস্তব্ধ হয়ে গেল। রাজু কাঁদতে কাঁদতে বলল, বাঁচলাম,
সত্যি বাঁচলাম? ঋষিকেশ বললেন, এক রাতের জন্য বেঁচেছ। আগামী রাতেও বাঁচতে হলে বাসন্তীকে তার ন্যায় দিতে হবে, তার সত্য খুঁজে বের করতে হবে, নইলে পুকুর পরের রাতে আর তাবিজের কথা শুনবে না। বাপন ফিসফিস করে বলল, বাসন্তীর মৃত্যু কিভাবে হয়েছিল সেটা জানতে হবে। ও যাদের খুঁজছে তাদের পরিচয় জানতে হবে। ও কাকে খুঁজে থামবে তা না জানলে রাজু বাঁচবে না। ঋষিকেশ বললেন, তার সত্য জানতে হলে যেতে হবে সেই জায়গায় যেখানে বাসন্তী শেষ নিঃশ্বাস নিয়েছিল। পুকুরের নিচে নয়, পুকুরের ওপারের শ্মশানের ধ্বংসাবশেষে। ওর মৃত্যু হয়নি শুধু পুকুরে, ওর সবচেয়ে বড় যন্ত্রণা শ্মশানের ভিতর লুকানো। সবাই অবাক। মিথুন কম্পিত কণ্ঠে বলল, আমাদের আজ রাতেই ওখানে যেতে হবে? ঋষিকেশ মাথা নাড়িয়ে বললেন, আজ নয়, আজ রাত রাজুকে রক্ষা করে সকাল পর্যন্ত টিকে থাকতে হবে। আগামী রাত মৃতদের রাজ্য বসলেই যেতে হবে। শ্মশানে বাসন্তীর সত্য খুঁজতে হবে। রাজু নিঃশ্বাস নিতে নিতে বলল, যদি সত্যটা খুঁজে পাই আমি বাঁচব? ঋষিকেশ তাকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু সত্য খুঁজতে গেলে তুমি নিজে সত্য দেখতে বাধ্য হবে। বাসন্তী তোমার সামনে দেখাবে সেই রাত, সেই অত্যাচার। তুমি সহ্য করতে পারলে বাঁচবে, না পারলে তুমি নিজেই ওর দলে চলে যাবে। বাপন আর মিথুন রাজুর দুই হাত ধরে মাথা নেড়ে বলল, আমরা থাকব, তুই একা না। সৌম্যকে হারিয়েছি, তোরে হারাবো না। রাজু অল্প হেসে মাথা নাড়ল, কিন্তু চোখে ভয় জমাট। মোমবাতির আলো নিভে এলো। মন্দিরের বাইরে দূরের জলাভূমি থেকে আবার সেই ডাক ভেসে এলো, জলে আয়, জলে আয়। কিন্তু এবার অন্তরে আরও ভয়াল হুঁশিয়ারি, একটা রাত পেলি, তারপর তুমি আমার।